হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য লাস্ট মিনিট বেঙ্গলি সাজেশন নিয়ে এসেছি, মেজর বেঙ্গলি। কেমন? তো স্টুডেন্ট যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। এছাড়া আজকের এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও এবং ভিডিওটি স্ট্যাটাসেও দিতে পারো তোমরা। তার কারণ তবেই তো সবার কাছে পৌঁছবে ভিডিওটি। চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের কি কি পড়তে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো লাস্ট মিনিট সেশনে। সবার প্রথমে তোমাদের বড় প্রশ্নগুলোর কথা বলি আমি। বড় প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কি কি পড়তে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। একটু ধ্যান দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। প্রথমত আমরা তোমাদেরকে যদি বলি, প্রথম পার্টের থেকে সেরকম প্রশ্ন আসে না। এবার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে বা ইউনিট 2 থেকে শুরু করি, চর্যাপদ থেকে। চর্যাপদ থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে একটু লিখে নিতে পারো। তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমি শুনছি এই বছর যেটা 12, 6 এবং 3-এর জন্য যেটা প্রশ্ন প্যাটার্ন হতো, সেটা নাকি আবার 2-এও একটা প্রশ্ন যেতে পারে, 2-এর ক্যাটাগরিও একটা প্রশ্ন থাকতে পারে। 2, 3, 6, 5-এর মধ্যে একটা, দেন 10, 12-এর মধ্যে একটা। ঠিক আছে, এই ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে। এইবার পরীক্ষাটা না হলে মেজরের যে কোশ্চেন প্যাটার্ন বা ধরনটা সেটা বলা যাচ্ছে না, কিন্তু তবুও আমি যে আমাদের বাংলা টিচারের কাছ থেকে শুনতে পারলাম যে তিনি বললেন, আমি এক্স্যাক্টলি বাংলা পড়াই না, যদিও আমি তোমাদের স্কুলে সাজেশনটা প্রোভাইড করি, কারণ আমাদের সেন্টারের সাজেশনটা অন্য কেউ রেডি করে। আমি হিস্ট্রি প্রফেসর অ্যাজ ওয়েল অ্যাজ বুক রাইটার। ওকে, তো যেগুলো তোমাদের পড়তে হয় 12 নম্বরের জন্য, এখানে যে আমাদের ম্যাডাম আছে সেই ম্যাডাম কি কি দিয়েছেন দেখো। চর্যার পুঁথির আবিষ্কারককে চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? চর্যার সাহিত্য মূল্য বিচার করো। চর্যাপদের সাহিত্য মূল্য, এটা ম্যাডাম বলেছেন খুব ভেরি ইম্পর্টেন্ট, চর্যাপদের সাহিত্য মূল্য। ক্লিয়ার? দেন চর্যাপদের সমাজ জীবনের পরিচয়। চর্যাপদ থেকে সমকালীন সমাজের যে পরিচয় পাওয়া যায় সেই পরিচয় সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে। আচ্ছা, এই দুটো প্রশ্ন খুব ভালো করে বড় প্রশ্নের জন্য পড়বে। নেক্সট আমরা চলে আসবো 6 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো 5, 6-এর মতন করে তোমাদের একটা পড়তে হবে ক্যাটাগরি। চর্যাপদের নামকরণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, এটা একটু পড়তে হবে। চর্যাপদের পুঁথির পরিচয় একটু পড়তে হবে। চর্যাপদের আবিষ্কারের ইতিহাস তোমরা একটু ভালো করে পড়ে নেবে। বাস এই কটা প্রশ্ন মোটামুটি পড়বে। এবং চর্যার ভাষা কি কি রয়েছে সেই ভাষা সম্পর্কে, যেটা সান্ধ্য ভাষা বলে, আমরা চর্যা ভাষাকে সান্ধ্য ভাষা বলি, তো সেই ভাষা সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। সন্ধ্যা ভাষা যেটাকে বলে, চর্যাপদের ভাষাকে বলে সন্ধ্যা ভাষা। এবার 3 নম্বরের জন্য চর্যাপদ থেকে বেশ কিছু প্রশ্ন পড়তে হয়, কিন্তু তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে একটু লিখে নিতে পারো। চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো বা চর্যাপদের বৈশিষ্ট্যগুলো একটু পড়বে। দেন কত খ্রিস্টাব্দে চর্যাপদ কে কোথা থেকে আবিষ্কার করেছিল, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। সন্ধ্যা ভাষা কাকে বলে পড়ে নেবে এক্সট্রাভাবে। চর্যার কোন পদটি খণ্ডিত অবস্থায় রয়েছে এবং পদটির রচয়িতাকে পদটি উল্লেখ করো। ঠিক আছে, চর্যাপদের কোন পদটি খণ্ডিত অবস্থায় রয়েছে সেটা তোমাদের পড়তে বলেছে। ওকে, নেক্সট চর্যার বিষয়বস্তু কি, কোন বিষয়ে চর্যাপদ আলোচনা করে বা চর্যার মূল বিষয়বস্তু কি। প্রতিটা বইয়ের তো একটা বিষয়বস্তু থাকে, তাহলে চর্যাপদ যে রয়েছে সেই চর্যাপদের বিষয়বস্তু কি রয়েছে সেটা সম্পর্কে তোমাদের এখানে পড়তে বলা হয়েছে। নেক্সট চর্যাপদের টিকাকারকে, তার টিকা গ্রন্থের নাম কি, এখানে কতগুলি পদের টিকা রয়েছে সেটা, এবং চর্যাপদের বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম উল্লেখ করতে বলেছে। এই ছিল তোমাদের চর্যাপদ থেকে যে কটা প্রশ্ন আমি বলে দিলাম, সেই চর্যাপদ থেকে প্রশ্নগুলো এই কটা পড়তে হবে। এবার আমাদের পরবর্তী ধাপের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিট হচ্ছে 2 নম্বর ইউনিট এবং 3 নম্বর ইউনিটে বিশেষ করে কোষ গ্রন্থ এবং তুর্কি আক্রমণ রয়েছে, সেটা আমরা একসাথে বলে দিচ্ছি। তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল সম্পর্কে পড়বে, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। দেন তুর্কি আক্রমণ বাংলার সমাজ সংস্কৃতিকে কতখানি প্রভাব ফেলেছিল সেটা সম্পর্কে পড়বে। এবার 6-এর জন্য তোমরা পড়বে সুভাষিত কোষ গ্রন্থের পরিচয় দাও বা রত্নকোষের পরিচয় দাও। সুভাষিত রত্নকোষের পরিচয় দাও, এটা পড়বে খুব ভালো করে। এবং সদুক্তি কর্ণামৃত সম্পর্কে আলোচনা করো। এবং তার সাথে সাথে 6 নম্বরে আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি, সেটা হলো অন্ধকারময় যুগের স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি তুলে ধরো। এই তুর্কি আক্রমণের সময়কালটাকে বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ বলা হয়, কারণ এই সময়কালে খুব একটা বেশি গ্রন্থ রচিত হয়নি, যার জন্য এই সময়কালটাকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ বলি। এবং কেন বলি সেটা সম্পর্কে একটু পড়ে নেবে। ওকে, নেক্সট আমরা 3 নম্বরের এই কোষ গ্রন্থ এবং তুর্কি আক্রমণ থেকে কম্বাইন আমরা করে দিয়েছি, দুটো লেসন এক জায়গায় করে দিয়েছি। এবং এখান থেকে তোমরা 3 মার্কসের কোন কোন প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু লিখে নাও। বাংলা ভাষার উৎপত্তিকাল কোনটি, কোন ভাষাতাত্ত্বিকের মতকে সবচেয়ে বেশি সমর্থন জানানো হয়েছে এবং কোন পণ্ডিত তার মতের প্রতি বিশ্বাস রাখেননি, এটা একটা কন্ট্রোভার্সি টাইপের প্রশ্ন, একটু পড়ে নেবে। গৌরী রীতি বা গৌড়ীয় রীতি বলতে কি বোঝো, এটাও একটু ভালো করে পড়বে। দেন আমাদের বলছে সদুক্তি কর্ণামৃত গ্রন্থটি কে সংকলন করেন, এতে কতজন কবির কতগুলি শ্লোক পাওয়া যায়, এটা একটু ভালো করে পড়বে। দেন সদুক্তি কর্ণামৃত গ্রন্থের বিষয় কি, আলোচ্য গ্রন্থের বিষয়গুলি কয়টি ভাগে বিন্যস্ত, কি কি আলোচনা করো, এই প্রশ্নটাও মোটামুটি একটু ভালো করে পড়তে হবে। তুর্কি আক্রমণের ফলাফল কি হয়েছিল পড়বে।
বাংলা সাহিত্যের যুগ বিভাজন চিহ্নিত করো, এটা একটু লিখে নাও। আচ্ছা, লক্ষণ সেনের রাজধানী কে কবে আক্রমণ করেন, এটা না পড়লেও চলবে মোটামুটি। এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে। বাংলা সাহিত্যে মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি, এই কটা প্রশ্ন তোমাদের পড়লে পারে তোমাদের ইউনিট নাম্বার 3 এবং ইউনিট নাম্বার 4 থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা আরেকটা পার্ট বলবো, পরবর্তী পার্ট যেটা রয়েছে তোমাদের আরাকন রাজসভার সাহিত্য। আরাকন রাজসভার সাহিত্য থেকে তোমরা কি কি পড়বে সেটা একটু লিখে নিতে পারো। আচ্ছা, মধ্যযুগে বাংলা সাহিত্যে আরাকন রাজসভার গুরুত্ব ভালো করে পড়বে। এখানে দৌলত কাজীর অবদান এবং সৈয়দ আলাউলের অবদান, এই তিনটে প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন তোমাদের যদি আরাকন রাজসভার সাহিত্য থেকে আসে তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। নেক্সট পরবর্তী 6 নম্বরের প্রশ্ন এখান থেকে, সৈয়দ আলাউলের অনুবাদমূলক গ্রন্থগুলির নাম উল্লেখ করো, তার পদ্মাবতী কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। পদ্মাবতী কাব্যের সংক্ষিপ্ত পরিচয় তোমাকে দিতে বলেছে। লোর চন্দ্রানী কাব্যটি কে রচনা করেন, কাব্যটির সম্পূর্ণ অংশ কে সমাপ্ত করেন, কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই একটা প্রশ্ন তোমাদের মোটামুটি 6 জন্য পড়ে নিতে হবে। এবার দেখো আমি যেগুলো 3-এর জন্য আলোচনা করছি সেই প্রশ্নগুলো তোমাদের 3-এও হয়ে যাচ্ছে আবার 2-এও হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে একটু কম্বাইন করে পড়তে পারো, একটু মিক্স করে পড়তে পারো। আচ্ছা, সৈয়দ আলাউলের লোর চন্দ্রানী ও সতী ময়নাবতী কাব্যগ্রন্থের উৎস পরিচিতি দাও, মানে উৎস কোথা থেকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, লোর চন্দ্রানী কাব্য কবে কে কার নির্দেশে সমাপ্ত করেন, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। লোর চন্দ্রানী কাব্যের বিষয় কি রয়েছে সেটা ভালো করে পড়বে। আলাউলের কবি কৃতিত্বের পরিচয় দাও, 3 নম্বরের জন্য আসতে পারে প্রশ্নটা। দেন আলাউল কার রাজসভায় বা সৈয়দ আলাউল কার রাজসভায় কার নির্দেশে পদ্মাবতী কাব্যটি রচনা করেন, এই কাব্যটি কোন কাব্যকে অনুসরণ করে লেখা হয়েছিল, ভালো করে পড়বে। ওকে, নেক্সট হচ্ছে পদ্মাবতী কাব্যের বিষয় কি, আলাউলের অনুবাদের স্বাতন্ত্রতা কোথায়, ভালো করে পড়তে হবে। সৈয়দ আলাউলের নিবাস কোথায় ছিল, আলাউলের শ্রেষ্ঠ কাব্য কোনটি, এবং সৈয়দ আলাউলের 4টি কাব্যের নাম লেখো। এই কটা প্রশ্ন পড়লে তোমাদের এই ইউনিট থেকে মোটামুটি আশা করছি যে তোমরা কমন পেয়ে যাবে। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব, যেটা হলো অনুবাদ সাহিত্য। এই অনুবাদ সাহিত্য বলে যে পার্টটা রয়েছে এখান থেকে তোমরা কিভাবে পড়বে বা কোন কোন প্রশ্নগুলো পড়বে লিখে নাও। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তার মহাভারতের যে শ্রেষ্ঠত্বের কারণ ব্যাখ্যা করো। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, এই কাব্যধারায় তার রচনার বিশিষ্টতা বুঝিয়ে দাও। দেন রামায়ণ অনুবাদের ধারায় শ্রেষ্ঠ কবিকে, তার কবি প্রতিভার পরিচয় দাও। এই প্রশ্নটাও তোমাদের মোটামুটি ভালো করে পড়তে হবে। দেন ভাগবতের অনুবাদের ধারায় কবি মালাধর বসুর কবি কৃতিত্বের পরিচয় দাও। এই প্রশ্নটাও মোটামুটি একটু ভালো করেই পড়তে হবে, মালাধর বসুটা। ক্লিয়ার। আচ্ছা, আমাদের 6 নম্বরের জন্য বেশি দেয়নি, তোমার মহাভারতের অনুবাদের ধারায় কাশিরাম দাসের অবদান, এটা পড়বা। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয় শুনে পুণ্যবান, এর বিস্তারিত বিবরণ তুলে ধরতে বলা হয়েছে, খুব ভালো করে পড়ে নিও। আচ্ছা, দেন আমাদের 3 নম্বর বা 2 নম্বরের জন্য কিছু প্রশ্ন আছে, সেগুলো অনুবাদ সাহিত্য কাকে বলে, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলো কি কি। দেন 3 জন রামায়ণ অনুবাদকের নাম লেখো। অনুবাদ সাহিত্যের মূল ভিত্তিভূমি কোথায়, অনুবাদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। দেন পরবর্তী প্রশ্ন, রামায়ণের আদি অনুবাদককে, তার কাব্য নাম কি, তিনি কাব্য রচনার মূলে কোন কারণ উল্লেখ করেছেন। ওকে, নেক্সট, বাল্মীকি রামায়ণ কে প্রথম বাংলায় অনুবাদ করেছিল, এটি কবে কোথা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। মালাধর বসু অনুদিত ভাগবতের রচনাকাল, গ্রন্থনাম এবং তার প্রাপ্ত উপাধিটির উল্লেখ করো। এই কটা প্রশ্ন যদি আমরা পড়ি তাহলে আমাদের মোটামুটি অনুবাদ সাহিত্য থেকে আর কিছু না পড়লেও চলবে। তো নেক্সট হচ্ছে আমাদের যে অধ্যায়টা রয়েছে সেটা হলো শাক্ত পদাবলী। এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, শাক্ত পদাবলী থেকেও প্রশ্ন আসে, মোটামুটি ভালোই আসে, খুব একটা প্রশ্ন যে হয় সেটা না। আচ্ছা, ভক্তের আকুতি বলতে কি বোঝো, ভক্তের আকুতি পর্যায়ে সামাজিক জীবনের প্রেক্ষাপটে আধ্যাত্মিক আকুলতা কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু শাক্ত পদাবলী থেকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং রামপ্রসাদ সেন, শাক্ত কবি রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য, এই দুজনের মধ্যে একজনের বিষয়ে তোমাদের আসবেই আসবে, মিলিয়ে নিও। শাক্ত পদাবলী যদি সাহিত্য আমরা কথা তুলে ধরি তাহলে কবি রামপ্রসাদ সেন এবং কবি কমলাকান্ত ভট্টাচার্য, এই দুজনের অবদানটা ভালো করে পড়বে। ওকে, নেক্সট 6 নম্বরের জন্য, গিরি এবার আমার উমা এলে, এই যে পদটি আছে এই পদটিতে যে মেনকা চরিত্রটি যেভাবে প্রকাশ পেয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বলা হয়েছে। ওকে, নেক্সট, ওরে নবমী নিশি না হইও ওরে অবসান,
শীর্ষক পদটিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে তার স্বরূপ বিশ্লেষণ করো বা তার স্বরূপ আলোচনা করো। ওকে, নেক্সট, আমার গৌরীরে লয়ে যায় হর আসিয়ে, শীর্ষক পদটিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে সেই ব্যাকুলতা সম্পর্কে আমাদের এখানে লিখতে বলা হয়েছে। এবার আমরা প্রশ্নমান 3 নিয়ে আলোচনা করবো যে এখান থেকে কোন কোন প্রশ্ন 3 নম্বরের জন্য আসে। ভক্তের আকুতি বলতে কি বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? ক্লিয়ার, ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ওরে নবমী নিশি না হইও রে অবসান, পদকর্তাকে কোন পর্যায়ের পদ? বক্তা নবমী নিশিকে অবসান হতে নিষেধ করেছেন কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লিয়ার, তো এই কটা প্রশ্ন তোমাদের পড়লে হয়ে যাবে শাক্ত পদাবলী থেকে। এবার আমি বলবো মঙ্গল কাব্য থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্য। যেমন চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্যের রসাগ্রহী আলোচনা করো এবং মনসা মঙ্গলের আদি কবি কে ছিল? চৈতন্যদেবের প্রেম ধর্মের প্রবর্তনায় এই কাব্যধারায় যে ধরনের পরিবর্তন সাধিত হয়েছিল তার উল্লেখ করো। এই প্রশ্নটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 6 নম্বরের জন্য এখান থেকে বলে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কাব্যকৃতি আলোচনা করো। ধর্মমঙ্গল কাব্যটাও পড়বে খুব ভালো করে। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল, এই 3টা মঙ্গল কাব্যের মধ্যে একটা মঙ্গল কাব্য তো তোমাদের আশারই আছে। এবার প্রশ্নমান 3 বা 2 এর জন্য ছোট প্রশ্ন যেগুলো পড়বে সেগুলো হচ্ছে মনসামঙ্গলের আদি কবিকে, চৈতন্যদেবের প্রেম ধর্মের প্রবর্তনায় মনসামঙ্গলে কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছিল তার কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। দেন মনসামঙ্গল কাব্যধারার আদি কবিকে, পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গের 2 জন করে কবির নাম উল্লেখ করে মনসামঙ্গল কাব্যের 4টি বৈশিষ্ট্য লেখো এবং চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করো। এই কাব্যধারার শ্রেষ্ঠ কাব্যের নাম উল্লেখ করো। এই ছিল তোমাদের মঙ্গল কাব্য থেকে। এবার আমাদের আসবে চৈতন্য জীবনী গ্রন্থ থেকে। চৈতন্য জীবনী গ্রন্থ থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, খুব কম প্রশ্ন আছে। বৃন্দাবন দাসের পরিচয়টা খুব ভালো করে পড়বে এবং কৃষ্ণদাস কবিরাজ, আবারও বলছি বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ, এই 2 জনের ব্যাপারে পড়বে এখান থেকে ভালো করে। আর ছোট প্রশ্নের মধ্যে মিনিমাম 6 নম্বরের জন্য তোমরা পড়বে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতটা পড়তে পারো, চৈতন্য জীবনী কাব্যগুলি সম্পর্কে আলোচনা পড়তে পারো এবং শ্রী চৈতন্য জীবনী সম্পর্কেও আলোচনাটা তোমরা পড়তে পারো। এবং আমাদের প্রশ্নমান 3 এর জন্য যেগুলো পড়বে সেগুলো হচ্ছে তোমাদের চৈতন্য পূর্ববর্তী এবং চৈতন্য পরবর্তী বাংলা সাহিত্যের 6টি পার্থক্য উল্লেখ করো। চৈতন্য রেনেসাঁস বলতে কি বোঝো? চৈতন্যদেবের নাম কেন নিমাই রাখা হয়েছিল? চৈতন্য জীবনী সাহিত্য বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো একটু পড়বে। বৃন্দাবন দাসের গ্রন্থের গুরুত্ব, কৃষ্ণদাস কবিরাজ কেন গ্রন্থ রচনা করেছিল, ঠিক আছে, সাধ্য সাধন তত্ত্ব কি, এই সমস্ত প্রশ্নগুলো এখান থেকে আসে। এবং আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন যেটা রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে তোমরা কি কি পড়বে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে তোমরা পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য, সমাজচিত্রের পরিচয়, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অবলম্বনে বড়াই চরিত্র, এগুলো পড়লে হয়ে যাবে। এবার 6 নম্বরের জন্য তোমরা পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ পড়বে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক, আবিষ্কার স্থল এবং প্রকাশের উল্লেখ, এটা ভালো করে পড়বে। এছাড়া 3 নম্বরের কিছু প্রশ্ন আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রেণীবিভাগ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত প্রবাদগুলি, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে অশ্লীলতায় অভিযুক্ত করার কারণ কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি পদ আছে বা কয়টি খণ্ড আছে, খণ্ডগুলো কি কি খুব ভালো করে পড়বে। প্রথম এবং শেষ খণ্ডের নামটা তো অবশ্যই পড়বে এবং বাকি যে খণ্ডগুলো আছে সেই খণ্ডগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এছাড়া আমি যেই টপিকটা তোমাদের বললাম না, বৈষ্ণব পদাবলীর টপিকটা, সেই বৈষ্ণব পদাবলীর টপিকটাও তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, যেটা তোমাদের রয়েছে এবার সিলেবাসে। তো বৈষ্ণব পদাবলীটাও তোমরা খুব ভালো করে পড়বে, বিশেষ করে অভিসার পর্যায়, পঞ্চরস, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে। তবে রাধার কি হলো অন্তরে ব্যথা, এই সমস্ত পদগুলো খুব ভালো করে পড়বে। বেশ কিছু পদ আছে ওখানে, কণ্টক গাড়ি কঠিন সম পদতলে, এই সমস্ত পদগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলেই কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলী থেকে যে সমস্ত ধরনের প্রশ্নগুলো আসে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর তোমরা পাবে। অভিসার পর্যায়, গৌরাঙ্গ বিষয়ক পর্যায়, এই সমস্ত পদগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা কম। আর বাংলায় যেহেতু এবার গণ্ডিটা অনেকটা বড়, সেহেতু একটু ভালো করে পড়ে যাবে যাতে তোমরা খুব ভালো করে কমন পেতে পারো। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট।